নমস্কার। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে জাতীয় শিক্ষানীতির দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ মডিউল 1 থেকে 3 নম্বর এককটা আমরা পড়ব। সেই 3 নম্বর এককটি আমাদের আগেই আমরা সিলেবাসে প্রকাশ করে দিয়েছি, নির্দেশমূলক নীতি। এই নির্দেশমূলক নীতি থেকে দুটি প্রশ্ন করলে একটি প্রশ্ন আমাদের অবশ্যই আসবে। তার মধ্যে আজকে একটি প্রশ্ন আমরা আলোচনা করব অতি সংক্ষিপ্তভাবে, মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্যগুলি কী কী। তাহলে প্রথমে আমরা একটু লিখে নেব সূচনা বা ভূমিকা। আমাদের প্রত্যেকটা প্রশ্নে এটা লেখা উচিত। সেখানে আমরা লিখব, ভারতীয় সংবিধান অনুসারে আমরা জানি যে ভারতীয় সংবিধানে 3য় অধ্যায়ে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ আছে। আবার বলছি, ভারতীয় সংবিধান অনুসারে আমরা জানি যে ভারতীয় সংবিধানের 3য় অধ্যায়ে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ আছে। এর পাশাপাশি ভারতীয় সংবিধানের 4র্থ অধ্যায়ে নির্দেশমূলক নীতিগুলি লিপিবদ্ধ আছে। তবে এখানে একটি কথা খুব পরিষ্কার করে বলার দরকার যে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি সংরক্ষণের ক্ষেত্রে সংবিধান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা দেখলাম মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতিগুলি, এই দুটি নীতির মধ্যে বহু বিষয়ে সাদৃশ্য আছে, সংযোগ আছে, মিলন আছে। কিন্তু এই মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে বেশ বৈসাদৃশ্য আছে। আর সেই বৈসাদৃশ্যগুলি আমরা এইভাবে আলোচনা করতে পারি। আমরা আলোচনা করছি, মনোযোগ দিয়ে একটু শোনো। একবার শুনলে আমি আশা করছি তোমাদের হয়ে যাবে। কেমন? আমরা জানি মৌলিক অধিকারগুলি রাষ্ট্রীয় কর্তৃত্বের ওপর বাধা নিষেধ আরোপ করে থাকে এবং রাষ্ট্র কোন কোন কাজ করতে পারে তা নির্দেশ দিতে পারে মৌলিক অধিকার। পাশাপাশি নাগরিক অধিকারের সর্বোচ্চ বিকাশের লক্ষ্যে রাষ্ট্র কি কি করা উচিত, অর্থাৎ রাষ্ট্রকে কি কি করা উচিত সে সম্পর্কে নির্দেশ দান করে নির্দেশমূলক নীতি। 2 নম্বর, আমরা জানি ভারতীয় সংবিধান অনুসারে মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য। আর এই মৌলিক অধিকারগুলি যদি আমাদের লঙ্ঘিত হয়, তাহলে ভারতীয় সংবিধানের 32 এবং 226 নম্বর ধারা অনুসারে আমরা আদালতের দ্বারস্থ হতে পারি। কিন্তু নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, যেটি
মৌলিক অধিকারগুলি বলবৎযোগ্য। তবে সংবিধানের ৩৭ নম্বর ধারা অনুসারে এই নীতিগুলি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কি মৌলিক অধিকার হিসাবে গণ্য হয়। তৃতীয়ত, মৌলিক অধিকারগুলি যেহেতু সংবিধানে লিপিবদ্ধ আছে, সেহেতু এই অধিকারগুলির একটি আইনগত স্বীকৃতি আছে, আর থাকাটাই স্বাভাবিক। আর আইনগত স্বীকৃতি থাকার ফলে এই মৌলিক অধিকারগুলি এককভাবে কার্যকরী হয়। কিন্তু নির্দেশমূলক নীতিগুলির মধ্যে আইনগত স্বীকৃতি থাকে না, যার ফলে এগুলি কি কার্যকরী হওয়ার ক্ষেত্রে অনেক অন্তরায় থেকে যায়। 4 নম্বর আমরা যেটি আলোচনা করব সেটি হলো এইরকম: ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলির মূল উদ্দেশ্য হল সমাজতান্ত্রিক সমাজ গঠন করা। কিন্তু ভারতীয় সংবিধানের যে নির্দেশমূলক নীতিগুলি আছে তার উদ্দেশ্য হল জনকল্যাণকামী রাষ্ট্র গঠন করা। 5 নম্বর দিয়ে আমরা আজকের প্রশ্নটা শেষ করব। ভারতীয় সংবিধানে যদি কোনো সময়ে মৌলিক অধিকারের সাথে নির্দেশমূলক নীতির বিরোধ দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে মৌলিক অধিকারগুলি কিন্তু বলবৎযোগ্য হবে, আর নির্দেশমূলক নীতিগুলি বাতিল বলে গণ্য হবে। এখানে আমরা দেখলাম যে ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতিগুলির মধ্যে অসংখ্য পার্থক্য আছে, অর্থাৎ বৈসাদৃশ্য আছে। কিন্তু আমরা আলোচনার শুরুতে বলেছিলাম এই মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতিগুলি একে অপরের পরিপূরক আমরা বলতে পারি, কারণ উভয়ের উদ্দেশ্য সুগঠিত সমাজ গঠন করা। আর এই দৃষ্টিভঙ্গিতে আমরা বলতে পারি যে মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতিগুলি একে অপরের পরিপূরক। ঠিক সংক্ষিপ্তভাবে আজকে আমরা এই ক্লাসটি শেষ করলাম, এবং আমার সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন তাদের যদি আজকের এই ক্লাসটা বিন্দুমাত্র ভালো লাগে তাহলে প্লিজ একটি কমেন্টস করে আমাকে একটু উৎসাহিত করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, এইটুকু অনুরোধ রইল। তবে আজ আসি, আবার অন্য কোনো দিনে ঠিক এই রকম
সুন্দর মুহূর্তে আপনার সঙ্গে আমার দেখা হবে। নমস্কার।